প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। কারণ আমাদের স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি মোজাম্মেল হক রানা তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আজকে পাঠদান করবো সেটা হলো নবম এবং দশম শ্রেণীর ফিনান্স অ্যান্ড ব্যাংকিং। ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। সাধারণত ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এর তৃতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তৃতীয় অধ্যায় থেকে অর্থের সময়ের মূল্য। অর্থের সময়ের মূল্যর এই তৃতীয় অধ্যায় নিয়ে আমরা ক্লাস 10 এর জন্য বেসিক ক্লাস করানো হয়েছে ক্লাসে, যেহেতু ক্লাস 9 এ লকডাউন করাতে এই ক্লাসটা ভালো করে করা হয় নাই। তবু আমি আজকে যেহেতু ক্লাসটা নবম এবং দশম শ্রেণীর জন্য আজকে ক্লাসটা সামান্য বেসিক নিয়ে আলোচনা করবো। এরপর আমি ডিরেক্টলি অঙ্কতে চলে যাব। আমাদেরকে জানতে হবে অর্থের সময়ের মূল্যটা কি। অর্থের সময়ের মূল্য হলো সময় যেহেতু পরিবর্তন হয়, অর্থের যে পরিবর্তন হয়, এটা হচ্ছে কি অর্থের সময়ের মূল্য। কিভাবে? আজকে 100 টাকা 1 বছর পরে 110 টাকা হবে। আজকে 1 লক্ষ টাকা 1 বছর পরে 1,20,000 টাকা হবে। যেহেতু সময় পরিবর্তন, অর্থের যে পরিবর্তন, সেটা হচ্ছে অর্থের সময়ের মূল্য। এরপরে অর্থের সময়ের মূল্যের নির্ধারক বলতে 3টা নির্ধারক আছে। আমরা একটা অঙ্কের মধ্যে 3টা নির্ধারক থাকে। একটা যদি নাও থাকে তাহলে অঙ্কটা করা সম্ভব নয়। যেমন দেখো, প্রথমটা মূলধন থাকতে হবে, দ্বিতীয়ত সময় থাকতে হবে, তৃতীয়ত সুদের হার থাকতে হবে। এটা হচ্ছে কি অর্থের সময়ের মূল্য নির্ধারক সমূহ। কারণ ওই নির্ধারক দিয়ে সাধারণত একটা অঙ্ক করা যায়। হ্যাঁ, বিশেষ করে এই ক্লাসটা যেহেতু ক্লাস 10 এর জন্য সামনে তাদের এসছে পরীক্ষা, তোমাদের এই ক্লাসটা খুব বেশি ভালো করে দেখা দরকার এবং পাশাপাশি 9 এর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তবু আমি একটা বেসিক বিষয় নিয়ে আলোচনা করবো। যেমন এখানে দেওয়া আছে ভোক্তা ঋণ কি, সুদের হার কি, রোল 72 বিধিটি কি বা প্রকৃত সুদের হার কি। হ্যাঁ, এরপরে আমরা এখানে আরো সরল সুদ কাকে বলে, চক্রবৃদ্ধি সুদ কাকে বলে, চক্রবৃদ্ধকরণ কি, বাট্টাকরণ কি, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। তবে আমি সময় সাপেক্ষে যতটুকু পারি তোমাদেরকে আজকে আলোচনা করবো। ভোক্তা ঋণ কি? সাধারণত আমরা বুক পণ্য কেনার জন্য যে ঋণটা নিয়ে থাকি। বুক পণ্য বলতে কি, বাইরে থেকে ফ্রিজ লাগবে, বাইরে থেকে টেলিভিশন লাগবে, হ্যাঁ, বাড়িতে আমার একটা চেয়ার টেবিল লাগবে, এগুলো আমরা ব্যবহার করি। ব্যবহার করাটাকে বলা হয় বুক। ওই পণ্য কেনার জন্য ব্যাংক থেকে বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে যে লোনটা নিয়ে থাকে এটা হচ্ছে কি ভোক্তা ঋণ। ভোক্তা যিনি বুক করবে, ওই বুক করার জন্য, ওই পণ্যকে ব্যবহার করার জন্য যে টাকাটা ব্যাংক থেকে নিয়ে থাকে ওটা হচ্ছে ভোক্তা ঋণ। এরপর দেখো সুদের হার। আমরা বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠান, যে কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান যখন অর্থ বিনিয়োগ করে, অর্থ বিনিয়োগ করার কারণে ওখান থেকে যে অতিরিক্ত টাকা পায়, যাকে আমরা মুনাফা বলি, ওই মুনাফাটাই হলো সুদের হার। যেমন দেখো, ব্যাংক তোমাকে লোন দিবে, ব্যাংক তোমাকে বলবে 10% সুদে, ওই 10% সুদটা ব্যাংকের লাভ। আমি তোমাকে লোন দিব, আমি তোমাকে বলবো কি তোমাকে সুদ দিতে হবে 10%, দিতে পারবো কিনা? তুমি বলছো হ্যাঁ পারবো। হ্যাঁ, এটা হচ্ছে কি আমার লাভ, ওই 10% হচ্ছে কি ব্যাংকের লাভ। এটা হচ্ছে কি সুদের হার, এটা আমরা বলি। রোল 72 বা বিধিটা কি? রোল 72 এমন একটি বিধি, এমন একটি আইন, বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে যে কোনো পরিমাণ বিনিয়োগকৃত টাকা, হ্যাঁ, কত % সুদে অথবা কত বছরে আসল টাকা দ্বিগুণ হবে। আসলটা কি হবে? কত % সুদে বা কত সময়ে আসল টাকা দ্বিগুণ হবে। এটা জানার জন্য আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করি, যে সূত্রটা প্রয়োগ করি, এটা হচ্ছে রোল 72। এটা হচ্ছে কি রোল 72। এরপর আসছে দেখো প্রকৃত সুদের হার কি। প্রকৃত সুদের হার বলতে নির্দিষ্ট হার সুদে যখন 1 বছরে একাধিকবার সুদ দেওয়া হয়। যেমন 12 মাসে 1 বছর, প্রতি মাসে মাস দিলে 12 মাসে 12 বার। যেমন 52 সপ্তাহে 1 বছর, যদি প্রতি সপ্তাহে দিলে 52 সপ্তাহে 12 বার। তো 1 বছরে যখন নির্দিষ্ট সুদের হারে একাধিকবার সুদ দেওয়া হয়, এটা একাধিকবার মুনাফা দেওয়া হয়, এটা হচ্ছে প্রকৃত সুদের হার। আমরা বিগত ক্লাসের মধ্যে বর্তমান মূল্যের অঙ্ক করালাম। এখন আমি করবো সেটা ভবিষ্যৎ মূল্যে কিভাবে করতে হবে এবং কি এখান থেকে সব প্রকৃত সুদের হার কিভাবে নির্ণয় করবো, এই জন্য আমি একটা অঙ্ক তোমাদের কাছে করাবো। এই দেখো, এখানে বলা আছে 6 বছর পর
20 লক্ষ টাকা দিয়ে একটি গাড়ি কেনার লক্ষ্য নিয়ে সিবিএল ব্যাংকে স্থায়ী হিসাবে এককালীন 10 লক্ষ টাকা জমা রাখেন। উক্ত জামানতের বিপরীতে ব্যাংক তাকে 8.5% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি প্রস্তাব দেয়। ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদের কি দেয়? প্রস্তাব দেয়। কে? ব্যাংক। কোন ব্যাংকে? সিবিএল ব্যাংক। আমি তোমাদের এখানে ক ক দিছি, যেটা হলো সাধারণত অঙ্ক, এবং এখানে এটা হচ্ছে গ। গ এর পরিবর্তে ক ক দিছি, কারণ ক ক গুলো আমি এখানে বেশি আলোচনা করলাম। এরপরে গ খ মতো বলে সিবিএল ব্যাংকের প্রকৃত সুদের হার নির্ণয় করে। আমরা এর আগে তোমাদেরকে প্রকৃত সুদের হারে নির্ণয় করা হয় নাই। প্রকৃত সুদের হারকে আরো অনেক নাম আছে, যেমন কার্যকরী সুদের হার, অভ্যন্তরীণ সুদের হার। হ্যাঁ, প্রকৃত সুদের হার কি পরিমাণ সেটা নির্ণয় করার জন্য একটা প্রতিষ্ঠানের প্রকৃত সুদের হারটা কি পরিমাণ সুদের হার, হ্যাঁ, নির্ধারিত সুদের হার কত সেটা বের করার জন্য আমরা এটা নির্ণয় করবো। এরপরে মেয়াদ শেষে গাড়ি কিনতে জনাব করিমের আর কত টাকা প্রয়োজন হবে। হ্যাঁ, গাড়িটি কেনার যদি উনি অলরেডি 10 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখি দিয়েছেন, 10 লক্ষ টাকা ব্যাংকে জমা দিয়েছেন। হ্যাঁ, গাড়িটা কিনবে কত টাকা দিয়ে? 20 লক্ষ টাকা দিয়ে। গাড়িটি 20 লক্ষ টাকা দিয়ে কিনবে, তিনি 10 লক্ষ টাকা ব্যাংকে জমা দিয়েছেন। ওই টাকাটা 6 বছর পরে 8.5% হারে সুদে, ত্রৈমাসিক সুদে সুতরাং কি করবে? কত টাকা পাবে সেটা জানার জন্য আমাকে অঙ্কটা করতে হবে। এই 20 লক্ষ টাকা পাওয়ার জন্য 10 লক্ষ টাকা জমা রাখতে কি হবে, নাকি আরো বেশি রাখতে হবে, সেটা আমাদের প্রয়োজন। আমাদের বলতে আরো কত টাকা মেয়াদে আর গাড়ি কিনতে লাভ করিবে, আরো কত টাকা প্রয়োজন হবে, আমাদের মেয়াদে কত টাকা লাগবে সেটা আমরা কি করব? নির্ণয় করব। যেমন দেখো এখানে বলা আছে ত্রৈমাসিক। অঙ্কের মধ্যে ত্রৈমাসিক, মাসিক, অর্ধবার্ষিক, সাপ্তাহিক, পাক্ষিক, দৈনন্দিন এসব বলা থাকলে অবশ্যই তোমাকে অঙ্কটা হবে চক্রবৃদ্ধি। অবশ্যই এখানে কি আসবে? এম আসবে। কেন এম আসবে? কারণ আমাদের সুদের পরিমাণে বাড়তেছে, সময়ের পরিমাণও বাড়তেছে। সুতরাং এইসব কত টাকা মানে কি অঙ্কটা হবে কি? চক্রবৃদ্ধি অঙ্ক। হ্যাঁ, আমরা এখন সাধারণত করবো কি? প্রথমে করবো সিবিএল ব্যাংকে প্রকৃত সুদের হারটা নির্ণয় করবো। প্রকৃত সুদের হার নির্ণয়ের জন্য আমাদের সুদের হার দেওয়া আছে। এখানে দেখো উক্ত জামানতের বিপরীত 8.5% হারে ত্রৈমাসিক। 8.5% হারে ত্রৈমাসিক বলতে কি? মাসে ত্রৈমাসিক 3 মাস, 3 দিয়ে 12 ভাগ করো, তাহলে বছরে কয়বার হবে? 4 বার। বছরে কয়বার হবে? 4 বার। আমরা ত্রৈমাসিক সূত্র বের করব। এখন দেখো এই আমি কয় উত্তর লিখলাম। এখানে আমরা জানি ই এ আর সমান 1 plus I divided by n to the power n minus 1। এখানে m সমান 7, I সমান 8.5% কে 100 দিয়ে ভাগ করলে 0.085। হ্যাঁ, এটা আমরা নিয়ে নেব ই এ আর। ই এখন হোয়াট এর মাত্রা আমরা বের করব। যেমন দেখো এখানে যেহেতু 1 প্লাস আই এবং কত হচ্ছে 0.085, এখানে ত্রৈমাসিক হচ্ছে 7, এখানে হবে 7 মাইনাস 1। যেহেতু প্রকৃত সুদের হার আমাদের ক্যালকুলেটর দিয়ে আমরা একসাথে গণনা করব। আগে আমরা কি করব? 0.085 কে 7 দিয়ে ভাগ করব। 0.085 ভাগ 7। একটা মান বের হয়েছে আমাদের একটা মান বের হয়েছে, এর সাথে 1 যোগ করব, যোগ 1। আমাদের আরেকটা মান বের হয়েছে, এরপর হ্যাশ দিয়ে এখানে দেখো হ্যাশ দিয়ে আমরা 4 দিব 4। একটা মান বের হয়েছে, ওখান থেকে -1 গুণ করব, -1 গুণ না -1 বিয়োগ করব। হ্যাঁ, 1 বিয়োগ করব, একটা মান বের হয়েছে। একে আমরা যেহেতু প্রকৃত সুদের হার
সুদের হার হার নির্ণয় করতে বলছে আমাদেরকে অবশ্যই একে 100 দিয়ে গুণ করতে হবে। লাস্ট উত্তর শেষে 100 দিয়ে অবশ্যই কি করতে হবে, গুণ করতে হবে। আমি 100 দিয়ে গুণ করলাম, 100 দিয়ে গুণ করলাম, মান আসছে কত 8.77%। 8 কত কত আসছে 8.77%। আমি আবার দেখা দিচ্ছি তোমাদের, দেখো আবার এখানে দেখা দিচ্ছি। দেখো প্রথমে আমরা প্রকৃতি এই 0.085 কে 7 দিয়ে ভাগ করব, যে মানটা বের হয়েছে এর সাথে যোগ 1 যোগ করব, যে মানটা বের হয়েছে হেক্স দিয়ে 7 মারব, যে মানটা বের হয়েছে ওখান থেকে -1 বিয়োগ করব, বিয়োগ করে ওই বিয়োগফলকে আমরা 100 দিয়ে কি করব, গুণ করব। হ্যাঁ, 100 দিয়ে কি করব, গুণ করব। আমাদের প্রকৃতি সুদের হার কত 8.77%। কত 8.77% প্রায় 8.77% প্রায়। এটা আমরা এই প্রতিষ্ঠানের প্রকৃত সুদের হার আমরা এখন বের করলাম। এই প্রতিষ্ঠানের প্রকৃত সুদের হার কত 8.77%। আমাদের ছিল ওইটার বিপরীতে যে জমা রাখছে এটা প্রকৃত সুদের হার হয়ে গেছে কত 8.77%। আমাদের এখানে দেওয়া আছে ত্রৈমাসিক। ত্রৈমাসিক মানে মাসে 3 দিয়ে ভাগ করো, 3 × 12 মাস 4 বার, মাসে কয়বার 4 বার। হ্যাঁ, 3 দিয়ে ভাগ করলে 4 বার। এরপরে আমাদেরকে এখানে বলা আছে সুদের চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দেয়। যেমন দেখো সিবিএল ব্যাংকে এককালীন 10 লাখ টাকা জমা রাখেন, উক্ত জমাদের বিপরীতে ব্যাংক তাকে অর্থ হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দেয়। তা আমাদের মধ্যে থেকে সিবিএল ব্যাংকে প্রকৃত সুদের হার নির্ণয় করো। সিবিএল ব্যাংকে প্রকৃত সুদের হার কত, মানে কি প্রস্তাব দিছে এত, কিন্তু এদের প্রকৃত সুদের হার কত, মূল সুদের হার কত সেটা আমাদেরকে বের করতে বলছে। আমরা এখন ওই ব্যাংকের মূল সুদের হারটা নির্ণয় করলাম। হ্যাঁ, সুতরাং এটা হচ্ছে কি আমাদের আনসার। এখন আমি করব ক নাম্বার। আমাদের ক নাম্বার মেয়ে আসছে সে গাড়ি কিনতে জানার পরিমে আর কত টাকা প্রয়োজন হবে। এটা 10 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখছে, এই 10 লাখ টাকা জমা রাখছে। এই 10 লাখ টাকা জমা দিয়ে সে 6 বছর পরে ব্যাংক থেকে কত টাকা পাবে। হ্যাঁ, যে টাকা পাবে সেই টাকার সাথে আমরা এই 20 লাখ টাকার তুলনা করব। 20 লাখ টাকা থেকে বিয়োগ করে দেখবো আরো কত টাকা লাগবে, নাকি বেশি কম লাগবে নাকি লাগবে না, এটা আমরা বের করবো। এখানে বলা আছে, এখানে যেহেতু বলাই আছে আর কত টাকা প্রয়োজন হবে, নিশ্চয়ই আরো টাকা লাগবে। হ্যাঁ, এখানে বলা হয় 6 বছর পর। টাকাটা কখন লাগবে, 20 লাখ টাকা 6 বছর পরে। টাকাটা যেহেতু টাকা লাগবে ভবিষ্যতে, আমরা বর্তমানে টাকা জমা দিচ্ছি 10 লাখ টাকা ব্যাংকে, 10 লাখ টাকা সিবিএল ব্যাংকে জমা দিচ্ছি, 10 লাখ টাকা এখন জমা দিচ্ছি। টাকা বর্তমান, সূত্র ভবিষ্যৎ। টাকা ভবিষ্যৎ, সূত্র বর্তমান। এগুলো আগে থেকে বলা হয়েছে ক্লাস 10 ক্লাসের মধ্যে, এগুলো আগে থেকে অনেকবার বলা হয়েছে। টাকা যদি দেওয়া থাকে বর্তমান, সূত্র হবে ভবিষ্যতে। টাকা যদি দেওয়া থাকে ভবিষ্যতে, সূত্র হবে বর্তমানে। এই টাকাটা আমরা বর্তমানে জমা দিচ্ছি কত টাকা, 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকা ব্যাংকে জমা দিচ্ছি। এই 10 লাখ টাকা ব্যাংকে জমা দেওয়ার পরে 6 বছর পর আমরা কত টাকা পাবো সেটা বের করে আমরা এই 20 লাখ টাকার সাথে কি 20 লাখ টাকা হতে আরো কত টাকা লাগবে সেটা আমরা এখন বের করবো। যেমন দেখো, আমি এখন এই উত্তরটা মুছে ক নম্বর করবো। ক নম্বর দেখো, কয়ের উত্তর সে দেখো এখানে পিবি বর্তমান দেওয়া আছে, বর্তমান মূল্য দেওয়া আছে কত 10 লক্ষ টাকা। ইন্টারেস্ট সেভ 0.85% কে 0.1 দিয়ে 100 দিয়ে ভাগ করে 0.85 এম সমান ত্রৈমাসিক বললাম 7। আমরা এখন নির্ণয় করব এফবি হোয়াট, এফবির মানটা আমরা বের করব। সুতরাং এই আমরা এখন এখানে করব কি সূত্রটা লিখব। আমরা জানি এফবি সমান পিবি ইকুয়াল টু 1 প্লাস আই ডিভাইড বাই এম। এখানে একটা চক্রবৃদ্ধি কেন হয়েছে, এই যেখানে বলা আছে ত্রৈমাসিক। অঙ্কের মধ্যে মাসিক থাকলে, ত্রৈমাসিক থাকলে, অর্ধবার্ষিক থাকলে,
দ্বিবার্ষিক থাকলে, দৈনন্দিন থাকলে, পাক্ষিক থাকলে, এসব বিষয়গুলো উল্লেখ থাকলে মনে করবি অঙ্কটা হবে চক্রবৃদ্ধি। শুধুমাত্র চক্রবৃদ্ধি উল্লেখ থাকলে আবার কি নয়, চক্রবৃদ্ধি নয়, এইসব কথাগুলো উল্লেখ থাকতে হবে। কি কি? মাসিক, দৈনন্দিন, পাক্ষিক, ত্রৈমাসিক, দ্বিবার্ষিক, দ্বিমাসিক, অর্ধবার্ষিক, এসব বিষয়গুলো কি থাকতে হবে? উল্লেখ থাকতে হবে। এখন আমরা এখানে লিখবো কত টাকা, এর মান 10 লক্ষ টাকা। এখানে হবে কত? 0.085, এদিকে হবে কত? মান হবে 7, 6 গুণ 7। এখন আমি একটা জিনিস লিখে নাই, সমান কত? 6 বছর। আমরা এটাও সেম ভাবে আমরা করব এই ক্যালকুলেটর দিয়ে। তোমরা ক্যালকুলেটর দিয়ে, সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে কাজটা একেবারে খুব সহজে করা যাবে। যেমন আগে আমরা এটাকে ভাগ করব, এটা দিয়ে 0.085 ভাগ 7, একটা মান বের হয়েছে, ওই মানের সাথে যোগ 1, হ্যাঁ, একটা মান বের হয়েছে। এখানে সাইজটা কত? 24। হ্যাক্স দিয়ে আমরা 24 করব, এটা একটা মান বেরিয়েছে, আমরা 1.6564। হ্যাঁ, আমি তোমাদেরকে ক্যালকুলেটরে এই জন্য করাচ্ছি, তোমাদের সময় যাতে খুব কম লাগে, ক্যালকুলেটর দিয়ে একেবারে একসাথে করে ফেলতে পারবে। আর এই বিষয়টা তাই বারবার তুমি চাইলে এই বিষয়টা একেবারে ক্যালকুলেটরের মধ্যে করে উত্তরটা চলে আসবে। আমি আবার করতেছি, দেখো 0.085 ভাগ 7, একটা মান বের হলো। হ্যাঁ, একটা মান বের হয়েছে, এর সাথে যোগ 1, আর একটা মান বের হয়েছে। একে আমরা 724 হ্যাক্স 24 দিয়ে করব। 24 কত হয়েছে? একটা মান বের হয়েছে শুধু। হ্যাঁ, এটা গুণ 10 লক্ষ। 10 লক্ষ টাকা লিখবো, একক দশক শতক হাজার লক্ষ, 10 লক্ষ। হ্যাঁ, এখন হবে 16,56,416.96। হ্যাঁ, 16,56,000, 16,56,416.961। দেখো আমি আর একবার করতেছি, দেখো ভালো করে আরবার করতেছি। দেখো আমরা প্রথমে 0.85 কে ভাগ করবো কি দিয়ে? 7 দিয়ে। 0.085 ভাগ 7, একটা মান বেরিয়েছে, এর সাথে যোগ 1, একটা মান বেরিয়েছে, এর সাথে হ্যাক্স দিয়ে আনসারকে, হ্যাঁ, হ্যাক্স দিয়ে 24 করবে। হ্যাক্স উপরে দেওয়া আছে, এই হ্যাক্স 124, আর একটা মান বেরিয়েছে, এর সাথে আমরা কি করব? 10 লক্ষ টাকা গুণ করব। হ্যাঁ, আরেকবার, হ্যাঁ, গুণ 10 লক্ষ টাকা। হ্যাঁ, এই একটা মান বেরিয়ে গেছে। সুতরাং আমরা আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে, যেমন 0.085 ভাগ 7, একটা মান বের হলো, যোগ 1, একটা মান বেরিয়েছে, হ্যাক্স কত দিয়ে হবে? 24 মানলাম, একটা মান বের হলো, একে আমরা 10 লক্ষ টাকা দিয়ে গুণ করব। হ্যাঁ, 10 লক্ষ টাকা গুণ করলে 16,56,416.96, 16,56,416.96। এখানে দেখবি যে তুমি যদি এখানে তুমি এটা একে ভাগ করে একটা যোগ করে যখন সার্গন নিবে, এক্স মানে সার্গন নিবে, এই টাকাটা 16,56,420 হতে পারে, 422 হতে পারে, 415 হতে পারে, 423 হতে পারে। এগুলো কোনো ফ্যাক্টর নয়। 5 টাকা বা 20 টাকা এগুলো কোনো ফ্যাক্টর নয়। সুতরাং এই কারণে আমি এটা হচ্ছে কি আনসার, এটা হচ্ছে কি আনসার, এটা আনসার। হ্যাঁ, এটা না, সরি, এটা আনসার না। এর সাথে আমাদের বলছে কি আর কত টাকা লাগবে। আমাদের যে প্রশ্নের মধ্যে বলা আছে, মেয়াদ শেষে গাড়ি কিনতে জনাব করিমের আর কত টাকা প্রয়োজন হবে, এই টাকাটা আমাদের অবশ্যই বের করতে হবে। এই টাকাটা আমরা বিয়োগ করতে গিয়ে আমরা এই টাকাটা বিয়োগ করব, তার অতিরিক্ত যে টাকা লাগবে। যেমন দেখো আরো অতিরিক্ত টাকা প্রয়োজন, অতিরিক্ত
টাকা লাগবে। যেহেতু আমাদের 20 লক্ষ টাকা আসে নাই, যেহেতু আমাদের এখানে 20 লাখ টাকা আসে নাই, তাহলে হিসাব মতো 2 টাকা লাগবে। 20 লক্ষ বিয়োগ 16,56,416, হ্যাঁ 416 409,1 456,409,1 এটা আমরা এখান থেকে বিয়োগ করবো। এখন বিয়োগ করলে দেখো বিয়োগ 20 লক্ষ 3,43,583, 3,43,583, 3,43,583, হ্যাঁ 038 টাকা আরো অতিরিক্ত আমাদের লাগবে। এটা হচ্ছে আমাদের উত্তর। এই টাকাটা আমাদের আরো কি লাগবে, হ্যাঁ টাকা লাগবে, টাকা প্রয়োজন হবে। সুতরাং আমি তোমাদেরকে বারবার বললাম, তোমাদের এখানে অঙ্কটা তোমাদের বুঝতে হবে। টাকা দেওয়া আছে, এটা বর্তমান নাকি ভবিষ্যৎ। টাকা দেওয়া হতো বর্তমানের টাকা, সূত্র ভবিষ্যতে, তাই সূত্র ভবিষ্যতে করলাম। সূত্র ভবিষ্যতে করে আমাদের ও করিমের ইচ্ছা ছিল কি 6 বছর হবে 20 লাখ টাকা একটি গাড়ি কিনতে। এই কারণে সে 10 লাখ টাকা ব্যাংকে জমা রাখছে। 10 লাখ টাকা ব্যাংকে জমা রাখার পর সে দেখলো তার টাকা আছে কত, 16 লক্ষ কত, 16,56,616 টাকা। কিন্তু তার আরো কত টাকা লাগবে, এই আরো কত টাকা লাগবে এটা আমরা বের করছি। আরো 3,43,583.085 টাকা লাগবে। এই টাকাটা, এগুলো টাকায় মানে 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 30 টাকা বেশি কম হতে পারে, এগুলো কোনো সমস্যা নয়। সুতরাং আমি আবার বলতেছি, এই অর্থের সময়ের মূল্য হলে কি সময়ের পরিবর্তনের সাথে অর্থের যে পরিবর্তন হয় তাকে বলে অর্থের সময়ের মূল্য। এর মধ্যে আছে আমাদের কি ভোক্তা ঋণ কি, সুদের হার কি, প্রকৃত সুদের হার কি, সরল সুদ কি, চক্রবৃদ্ধি সুদ কি, হ্যাঁ এগুলো সবগুলো বইতে আছে। আমি বিশেষ করে 9 স্টুডেন্টদের বললাম তোমরা বইটা একটু ভালো করে ক্লিয়ার করে পড়বা। এই পরে এই অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করবে। নিজেরাই বাসার মধ্যে নিজেরাই টাকা ফিকের পাল্টা দিয়ে নিজেরাই বাড়ির মধ্যে করতে এইটা করার জন্য চেষ্টা করবে। এবং কি হবে, যেমন এই 10 লাখ টাকা আপনি করবো 12 লক্ষ টাকা, হ্যাঁ টাকা 12 লক্ষ টাকা করবা, হ্যাঁ এই 20 লাখ টাকা 20 কে 25 লক্ষ টাকা করবা, হ্যাঁ এরপরে 8.5% কে তুমি 9.5% করবা, 6 বছরকে 7 বছর করবে। এটা ব্যবহার করে তোমরা এটা বাসার মধ্যে এইভাবে করবে। এবং কি ওই যে দ্বিতীয় অধ্যায়ে মেইন বইয়ের যে মেইন বইটা ভালো করে রিডিং করবে। ওখানে অবশ্যই পাবে সরল সুদ কি, আসল টাকার উপর যে সুদ দেওয়া হয়, চক্রবৃদ্ধি কি, সুদ এবং আসল টাকার উপর যে সুদ দেওয়া হয়, এই ধরনের এই বিষয়গুলো এখানে পাবে। যেহেতু আমি ক্লাসটা করালাম, তাই 9 এখানে বেসিক ক্লাসটা আর একটু করা হয়নি, যেহেতু লকডাউন করে গেল। সুতরাং 10 এর জন্য বিষয়টা খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ এখান থেকেই অবশ্যই একটা অঙ্ক আসবেই, 99% এখানে কোনো ভুল নেই, এখান থেকে অঙ্ক আসবে। তোমরা এই অধ্যায়টা ভালো করো ইনশাল্লাহ। আমি এই বলে আমাদের ক্লাসটা শেষ করছি। তোমরা অবশ্যই ক্লাসটা ফলো করবে, আমি এই আশা ব্যক্ত করে আমার ক্লাসটা শেষ করছি। সবাই সুস্থ থাকবে এবং সবাই আমাদের জন্য দোয়া করবে, আমি তোমাদের জন্য দোয়া করবো। খোদা হাফেজ।